নতুন রহস্য, চশমা রহস্য। এই যে চশমা দেখতে পাচ্ছেন, এক এক দিন এক এক রঙের চশমা পরতেন এই সাকার বাবা। প্রতি মঙ্গলবার সাকার বাবার চোখে থাকতো রঙিন চশমা। এক একটা রঙের চশমার নাকি আর একটা মানে। আমাদের সঙ্গে কিশলয় রয়েছে নিউজরুম থেকে, চলে যাব সরাসরি কিশলয়ের কাছে। কিশলয়, এই নানা রঙের যে চশমা সাকার বাবার চোখে উঠতো, কেন, ঠিক কি করা হতো এই রঙিন চশমা দিয়ে? একেবারেই সমাদৃতা, এই নারায়ণ সাকার বাবা যাকে বলা হচ্ছে, তার কিন্তু এই চশমাগুলোই আসল ছিল। পরের ছবিগুলো আমি নিতে বলবো। এই যে দেখছো চশমা, আমি স্বর্ণালীকে অনুরোধ করবো যদি স্বর্ণালী আসে আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে। বাবার এই চশমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই চশমা পড়লে বাবার তবেই শক্তি আসতো, অর্থাৎ দৈব দৃষ্টি দিয়ে বাবা যে ভক্তদের একদম ঠিক করে দিতেন, তার পিছনে কিন্তু বাবার চশমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং কি ভূমিকা ছিল এই চশমার আমি তোমায় বলি সমাদৃতা, এবং একটু পরেই স্বর্ণালী আসছে আমার সঙ্গে। দৈব দৃষ্টি দিয়ে নীল রঙের চশমা, এটা দেখছো কালো চশমা, কালো চশমা দিয়ে বাবা কি করতেন, যাদের জীবনে কোনো অশান্তি, জীবনটা ভালো যাচ্ছে না, তাদের জন্য বাবার এই কালো চশমা ছিল। বাবা কালো চশমা দিয়ে তাদের দিকে তাকালে তাদের জীবন একদম শান্তিপূর্ণ হয়ে যেত। আবার নীল চশমা দিয়ে দেখলে বাবা কিন্তু অসুস্থতা সারিয়ে দিতে পারতেন। অর্থাৎ স্বর্ণালী, তুমি যদি একবার আমার সঙ্গে আসো, স্বর্ণালী এই মুহূর্তে আসছেন এই বিষয়ে কথা বলতে। এই বাবার চশমা, সমাদৃতা, বাবা যদি চশমা না পড়তেন, স্বর্ণালী যদি তুমি আসো, বাবা এইটা চশমা নেই, অর্থাৎ এইটা চশমা আছে, বাবা চশমা পড়লে তবে বাবার পাওয়ার কাজ করতো। এবার এক এক চশমার সমাদৃতা এক এক রকমের উপশম, তাই তো? নীল চশমা পড়লে এখনো পর্যন্ত কি জানতে পারছি না, নীলে কি হতো? নীল চশমা পড়লে অসুস্থ মানুষ নীল চশমা পরে তাকালেই তোমার শরীরে যা যা রোগ আছে সব ঠিক হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এরপর হচ্ছে হলুদ চশমা, সবুজে কি হতো? তারা তো সবুজ চশমা দিয়ে বাবা বাড়িতে কাউকে ভূতে প্রেতে ধরেছে, মানে এমন যদি হয়ে থাকে, মানে যারা যে ধরনের সমস্যা নিয়ে আসছে, তার জন্য সাইকোলজিস্ট দরকার নেই, কোনো রকমের মানসিক ডাক্তারের দরকার নেই, তার অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, শরীরে কোনো অন্য কোনো ব্যাধি রয়েছে কিনা, কোনো মৃগী রোগ রয়েছে কিনা দরকার নেই, ধরে নেওয়া হবে তার ভূত প্রেত ধরেছে, এবং তার জন্য রয়েছে সবুজ চশমা। সবুজ চশমা দিলে মুহূর্তের মধ্যে ভূত প্রেত চলে যাবে একদম। আর বাদামি আর কালো চশমার অন্যরকম সিস্টেম আছে। যদি তোমার ধরো আমার খুব দুঃখ, মানসিক কষ্ট, ব্রেকআপ হয়ে গিয়েছে, হতে হয় না অনেক, সেই ক্ষেত্রে বাদামি চশমা। আবার কারো দুঃখ খুব বেশি, তাহলে এই দেখো কালো চশমা। অর্থাৎ দুঃখর যতটা লেভেল তার ওপর নির্ভর করছে বাদামি বা কালো। আর এই চশমাগুলো কয়েক লক্ষ টাকা করে দাম এই চশমাগুলোর, অর্থাৎ স্বর্ণালী এই চশমাগুলো ভক্তরাই দিতেন, এবং এক একটা চশমা কয়েক লক্ষ টাকা জানা যাচ্ছে। অর্থাৎ বাবার পুরো পাওয়ারটা কিন্তু এই চশমার ওপর। স্বর্ণালী, মানে কি হাস্যকর সমাদৃতা, যে ছবিটা আরো দেখাচ্ছে কিশোরে আরো দেখাবে, চশমা পরে পরে এক এক ধরনের এক এক রকমের ট্রিটমেন্ট। বাদামি চশমায় হচ্ছে মানসিক দুঃখ, কষ্ট, ব্যাধি, ডিপ্রেশন, এগুলোকে সমস্ত তাড়িয়ে দেবেন। চাকরি পাননি, বহু স্ত্রী ছেড়ে চলে গেছে, আর সম্পর্কে বাধা পড়েছে, যাবতীয়। আর আরো বড় শোক, কারোর আত্মীয় স্বজন বিয়োগ হয়েছে, অত্যন্ত ঘনিষ্ঠজন বিয়োগ হয়েছে, সেই জায়গার জন্য কালো চশমা, তাতে নাকি সবকিছুর মুক্তি হয়। ভাবা যায় এই সময় দাঁড়িয়ে একজন বাবা প্যারালাল কত গভর্নমেন্ট চালাচ্ছে, সমাজে তার সরকার চালাচ্ছে, তার নিজের কোর্ট রুম রয়েছে, সেখানে বাদী পক্ষ বিবাদী পক্ষ আসছে। আমি জানি না সেখানেও তার জন্য কোনো ভবিষ্যতে আলাদা করে কোনো উত্তরীয়, কোনো টুপি, কোনো সানগ্লাস এগুলো চলে আসবে কিনা, যে সেইখানে তিনি বিচার করছেন, তিনিই বিচারক, তিনিই শুনছেন। আবার শোনার পর তার মনে হলো যে একে আমি অপরাধী বলে দিলাম, কিন্তু এর জন্য ট্রিটমেন্ট দরকার, তাই একে আবার আমার আরেকটা কোর্টে নিয়ে এসো, সেখানে আমি সবুজ বা নীল চশমা পরে তার ট্রিটমেন্ট করব। আমার সত্যি ভাবতে অবাক লাগছে এই সময় দাঁড়িয়ে এই ধরনের সাকার বাবারা রয়েছে, এবং এতদিন ধরে তারা নিজেদের রাজত্ব চালিয়ে যাচ্ছে। প্রশাসন কি করছিল সেটাই প্রশ্ন স্বর্ণালী। সমাদৃতা, যেমনটা জানা ছিল স্বর্ণালী, এবং যেমনটা ছবিও দেখালাম, যে এই বাবার চশমার ওপর নির্ভর করতো তার শক্তি, এবং সেই বাবা আজকে পলাতক, কারণ এই বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ তাকে খুঁজছে, এবং এই বাবা এখন চশমা পরে কোথায় আছে সেই খোঁজে উত্তরপ্রদেশ পুলিশ। একদমই তাই, 72 ঘন্টা ধরে তাকে খোঁজা হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিশোরায় কোথায় রয়েছে সাকার বাবা কেউ জানে না, এবং প্রশাসনও জানে না। প্রশাসনের নাকি ঢোকার অনুমতি ছিল না, সাকার বাবার কাছে যাওয়ার অনুমতি ছিল না, প্রশাসন সেটা মেনেই বা কি করে নিল, সেটাও কিন্তু বড় প্রশ্ন। নিশ্চিতভাবে এগুলোর উত্তর আমরা খুঁজবো। অধিবেশন ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার অলিখিত নোটিশে অধিবেশনের ডাক। 2 নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের কৌশল। স্পিকারের বক্তব্য, আইন অনুযায়ী সমাধান হবে। আরো একবার জানিয়ে রাখতে চাইব, বিশেষ অধিবেশন ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার অলিখিত নোটিশে অধিবেশনের ডাক। কেন এই অধিবেশন? বিশেষ অধিবেশনে
আদত লক্ষ্য কি? তাহলে কি দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের কৌশল? জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। চলে যাবো বিট্টুর কাছে সরাসরি। বিট্টু, সায়ন্তিকা এবং রেয়াত হোসেন তাদের শপথ গ্রহণের কৌশলে বিশেষ অধিবেশন, ঠিক কি করতে চাওয়া হচ্ছে বিশেষ অধিবেশনে? দেখো, আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল দুপুর 12টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক আছে, অর্থাৎ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক, এবং দুপুর 2টোর সময় মূলত অধিবেশন। তোমায় যেটা বলছিলে যে অনির্দিষ্ট যেটা জানানো হয়নি কাউকে, প্রায় 24 ঘন্টার অলিখিতভাবে এই অধিবেশন ডাকা হয়েছে, এবং তার মূল কারণ সেটা আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি যে এই অধিবেশন করিয়ে দিয়েই মূলত দুজন, অর্থাৎ দুই যে নবনির্বাচিত প্রতিনিধি শপথ করিয়ে দেওয়ার একটা কৌশল অবলম্বন করা হচ্ছে। বলে রাখা বাহুল্য যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজকে বলছিলেন যে অধিবেশন হওয়ার সময়তে মূলত এই শপথ গ্রহণের একটা প্রভিশন থেকে যায়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আদৌ কালকে যে শপথ গ্রহণটা হবে কিনা সেটা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে চাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যেটা জানাচ্ছেন যে শপথ যত দ্রুততা সহকারে করা সম্ভব সেটা তারা করাবেন, এবং তার পাশাপাশি রাজভবনের ওপর নির্ভরশীল নয় বিধানসভা, মূলত সেই বার্তাও দিয়েছেন। বলে রাখা বাহুল্য, কালকে যে অধিবেশন ডাকা হচ্ছে সেই অধিবেশনের প্রথম যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে তা হলো যে কমিটিগুলো রয়েছে, স্ট্যান্ডিং কমিটি, হাউস কমিটি, সেগুলোর মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিষয় একটি রেজলিউশন আনবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই অধিবেশন ডাকা হচ্ছে। তবে বিধানসভা সূত্র আমরা যেটা জানতে পাচ্ছি, এটা কোনো অধিবেশন না ডাকলেও মূলত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন তিনি কমিটির যারা চেয়ারম্যান রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে বৈঠক করে একটি নির্দেশ জারি করতে পারতেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কমিটির যে মেয়াদ বৃদ্ধি সে বিষয়টা কার্যকর হতে পারত। কিন্তু তার জন্য বিশেষ করে অধিবেশন ডাকা একদিনের জন্য সেটা কিন্তু না করলেও চলে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে বিধানসভার আরেকটা সূত্র বলছে যে এই অধিবেশনের মারফতই অধিবেশনকে সামনে দেখিয়ে দুই নবনির্বাচিত যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে শপথ করিয়ে দেওয়ার একটা কৌশল নিচ্ছেন বিধানসভা কর্তৃপক্ষ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তোমাকে যেটা জানাবো যে আজকে দীর্ঘক্ষণ বিধানসভার অভ্যন্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বৈঠক হয়, এবং মাঝে সেই বৈঠকের মধ্যেই আমরা দেখেছি রেয়াত হোসেন, তাকে ডাকা হয়েছিল, তিনি পর্যন্ত গিয়েছিলেন সেখানে, সেই স্পিকারের ঘরে গিয়ে কিছুক্ষণ আলোচনায় ছিলেন, এবং তারপরই দুপুর 2টোর সময় গোটা বিষয়টা প্রেস কনফারেন্স করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয় কালকে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে আদতে ঠিক কি ঘটে। আপাতত তোমাকে ধন্যবাদ বিট্টু। এবার নজর রাখবো স্বঘোষিত সাকার বাবার খবরে।